জনগণ আমাদেরকে 5 বছর দেখতে চায়। একজন উপদেষ্টা বলছে না, আমি বাজারে গেছিলাম, সবাই বলছে স্যার 5 বছর থাকেন। এখন এই ধরনের নাইভিটি আছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে, এস্টাবলিশমেন্টের মধ্যে, এবং তারা খুব ক্রিটিক্যালি দেখে না একটা রাজনৈতিক দল সিচুয়েশন গুলোকে অত ক্রিটিক্যালি দেখে। এইটা তাদের একটা ল্যাকিংস। দ্বিতীয়ত যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তার সময়ের এবং কাজের প্রায়োরিটির একটা জায়গা আছে। তারা বোধ করছে যে এত বড় কাজগুলোকে নিলে আমরা যে কাজগুলো করে ইলেকশন এক্সিটের দিকে যেতে চাই সেটা আসলে আমরা শেষ করতে পারবো না। এই দুইটা জায়গাতে মনে হয়েছে যে আমাদের মানে ওনারা আটকে গেছেন। তৃতীয়ত হচ্ছে ওয়াহিদ ভাই একটা জিনিস রেফার করছিলেন যে চিটাগং পোর্টের একটা টার্মিনাল একটা কোম্পানিকে দেয়া অথবা হিউম্যানিটেরিয়ান করিডোরের কনভারসেশন করবার এখতিয়ার ম্যান্ডেট আছে কিনা। আমার আছে, আমি এটা মনে করি আছে। প্রথম কথা হচ্ছে সংবিধানের 106 দ্বারা এই সরকার গঠিত হয়নি। এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দ্বারা। প্রোটোকল আপনি এটাকে লিগালাইজ কিভাবে করবেন যে বিয়েতে কিন্তু রেজিস্ট্রেশন করা শর্ত না। এইটা তো বেরিসে ফুয়াদ, আমার এবার আপনার কথা শুনতে পাইতেছেন কিনা একটু অনুরোধ করতে ইচ্ছা করতেছে। কারণ হচ্ছে যে আপনি শপথটা নিলেন 106 এর ম্যান্ডেট দিয়া, আর যখন আপনার যেইটা সুবিধা, আপনার পকেটে 2টা বই থাকে, আপনার যখন বিপ্লবী সরকার হইতে গণ অভ্যুত্থানের সরকার হইতে ইচ্ছা করে তখন আপনি ওই বই বাইর করেন, যখন আপনি বলেন যে আপনি সাংবিধানিক সরকার তখন আপনি এই বই আমারে দেখান। মানে ইশাককে আপনি মেয়র বানাবেন কিনা তখন আপনি সংবিধান দেখান, আইন দেখান, কি দেখান না দেখান জানি না, যখন আবার আরেক সময় গণ অভ্যুত্থান দেখান যে আমার এটা ম্যান্ডেট আছে। এইজন্য আমার পজিশন পরিষ্কার ছিল খালিদ ভাই শুরু থেকে যে আমি কনস্টিটিউশন সাসপেন্ড করতে বলেছি। আপনি বলছেন আপনি সরকারের বিশ্লেষণ করে দেখেন, আপনি বলছেন আপনার আমি শুনছি আপনি সরকারের বিশ্লেষণ করে আপনার সাথে একমত, আপনার সাথে আমি একমত। এখনো পর্যন্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে জনাব শাহাবুদ্দিন, ওনার কাছেই সব এটা দুঃখজনক। এটা দুঃখজনক আমার নাই, কিন্তু বলেছি যে এটা কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ নেওয়া দরকার ছিল। যেই অ্যাপ্রোচ নিয়ে আমি কন্টিনিউয়াসলি কনসেনসাস বিল্ড করব অংশীজনের সাথে, এবং আমি সিদ্ধান্ত করেন নাই। কারণ আপনি আপনার সবচেয়ে সুন্দর পথটাতে হাঁটছেন, আপনি ধর্মেও আছেন, জিরাফেও আছেন, আপনি 5টা স্ট্যান্ডার্ড নিয়ে রয়েছেন। ফর আমি যদি এই সরকারের দেখি, সত্যি সত্যি আমি সরকারের আমার কাছে মনে হয় যে ভাই এখন আপনার কি পার্ট এটা আপনি আগে বলেন। আপনি এখন নওয়াব সিরাজউদ্দৌলা নাকি রবার্ট ক্লাইভ? আপনি তো এক এক সময় এক এক নাটকে এক একটা চরিত্র অভিনয় করতেছেন। এখন আসলে আমি তার রোলটা দেখি পাইলট আকারে। আচ্ছা, এখন সে ঝড়ের ভিতরে কিভাবে বিমান চালাবে, বিমানে যদি একটা চাকা কক্সবাজারে খুলে পড়ে যায় তাহলে কিভাবে ল্যান্ড করবে, বিমান যদি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাহলে কি হবে, বিমানটা যদি এয়ার ইন্ডিয়া হয়, বিমানটা যদি বাংলাদেশ বিমান অথবা ব্রিটিশ এয়ারওয়েজ হয়, বিমানটা যদি লাভজনক প্রতিষ্ঠান হয় অথবা আপনার লোকসানি প্রতিষ্ঠান হয়, এইরকম একটা অ্যাডহক বেসিসে এই বিমানটাকে চালাইতে হইতেছে। বাংলাদেশটা একটা অ্যাডহক বেসিসেই চলে, এটা সংবিধান দ্বারা কখনো চলে নাই। এটা নেতা নেত্রী পরিবার দল এদের মর্জি খুশিতেই দেশটা চলছে। এই হাঁটতে খেলতে মর্জিতে দেশ চলছে, এই রিয়ালিটি এখানে আছে। তাই সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটের প্রশ্ন যখন আসে, আমি বলছি যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটও এই সরকারের আছে, 106 এর ম্যান্ডেটও এখানে আছে। 106 এর ডিসিশন পরিষ্কার বলে দেওয়া আছে, ডাবল ম্যান্ডেট নির্বাহী কার্যক্রম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলে দেওয়া আছে। আমার কাছে মনে হয় যে 106 এর ম্যান্ডেট এনাফ। আমার যতটুক পার্ট এটার জন্য গণ অভ্যুত্থান না টানলেও চলে। 106 এর ম্যান্ডেটেই সরকার যা যা কিছু করতে চায় সেটা মনে করতে পারে, সেটা অ্যাড হক বেসিসে করুক আর হুইমের ভিত্তিতে করুক। আমরা আজকের অনুষ্ঠানটা একটু আপনাদের অনুমতি নিয়ে একটু 10-12 মিনিট একটু বাড়াইতে চাই। সেই জন্য আমি বেশে ফুয়াদ আমি আবার আপনার কাছে আসবো। আপনি হামিদ সাহেব সম্পর্কে আপনার বক্তব্য একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, হামিদ সাহেবের ব্যাপারে একটা হচ্ছে যে আমি তাকে একটা অবৈধ সংসদের অবৈধ প্রেসিডেন্ট মনে করি, পলিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু এর মানে এইটা না যে নাগরিক আকারে সে দেশের বাইরে যেতে পারবেন অথবা ঢুকতে পারবেন, যে কোনো ফর্মে যাওয়া আসার ব্যাপারে তার যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তাকে তো আপনি এটা মানা করতে পারেন না। সে যদি ফৌজদারি অপরাধ করে থাকে তাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, তাকে পুলিশ কাস্টাডিতে নেবেন, তাকে বিচারের মুখোমুখি করবেন। কিন্তু যে বাংলাদেশের নাগরিক তার দেশের বাইরে যাওয়া ফিরে আসার এখতিয়ারে তো আপনি হাত দিতে পারেন না। আচ্ছা বেরিসে ফুয়াদ, তাহলে আবার এটা শত্রুর প্রতি আমাকে ইনসাফ করতে হবে। রাইট, তো বেরিসে ফুয়াদ এইটা আমার একটু বুঝায় কোন তো, তাহলে উনি যখন চলে গেছিল একটা তদন্ত কমিশন কেন হয়েছিল, উনি চলে গেছেন কেমনে? উনি কি তখন এটা দেখেন নাই যে তাকে গ্রেফতার করা হবে? সাসপেন্ড হইছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে উনি সাসপেন্ড হইছে। এক মিনিট সত্য আমার কাছে মনে হয়েছিল, কিন্তু উনি চলে যাওয়ার কারণে এয়ারপোর্টে দায়িত্বরত যারা ইমিগ্রেশন পুলিশ ছিল, হ্যাঁ বোধহয় 3 জন বা 4 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, সেটা কেন হয়েছে বেরিসে ফুয়াদ একটু বলেন তো, মানে একটা তদন্ত কমিশন এখন থেকে কি বাইরে? আমার কাছে মনে হয়েছে যে উনি কি আসলে চলে গেছেন ট্রিটমেন্টের জন্য গেছেন, উনি আসলে পালিয়ে গেছেন।
এই ধোঁয়াশার মধ্য থেকে ওই কাজগুলো ওইখানে হয়েছে। না না, আমি এবং এটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। না না, আমার কথা হইলো যে আমি জানি না উনি চলে গেছে, আমি জানি না আমি চলে গেছে না পালায় গেছে না ওইখানে থাইকা যাবে, আমি আর কিছু জানি না, কিন্তু উনি চইলা যাইতে পারলো কেমনে, এয়ারপোর্ট ক্রস করলো কেমনে? গল্পটা আসছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে ধুলা দিয়ে সরকারের ভিতরে একটি সরকার, সম্ভবত সেনাবাহিনী, তাকে পার করে দিয়েছে এবং এর জন্য একটি তদন্ত কমিশন হয়েছে, 3 জনের চাকরি চলে গেছে, 4 জনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কেন ওই সময় পয়লা দেখে না যে তার আসলে বিদেশ গমনে বাধা নাই? এই যে হাইপ, এখানে হাইপ আছে না, এখানে কোনো হাইপ নাই ভাই। আপনি সরাসরি বলেন একটা অযোগ্য, অসমর্থ এবং একটা খুবই মানে কি বলবো, একটা হুইম দিয়ে পরিচালিত একটা সরকার, পপুলিস্ট সিদ্ধান্ত ছাড়া কিছু নিতে পারে না এবং ধমক দিলে ভয় পায় না। বিএনপি যদি চাইতো ডিসেম্বর মাসে ইলেকশন করাতে পারতো, আরেকটা ধমক দিলে ডিসেম্বরেই করতো। আচ্ছা, এটা লম্বা আলোচনার বিষয়, আলোচনা এখন দরকার নাই, যেহেতু দুই পক্ষ এখন আলোচনার টেবিলে আছে। তো আমার মনে হয় যে এটা আলোচনার ভিত্তিতে নির্বাচনের দিন তারিখ ঠিক করা যাবে। ওকে, আমি ব্যারিস্টার ফুয়াদ থেকে একটু, ব্যারিস্টার ফুয়াদ এই ব্যাপারে একটু আমাকে একটু সাহায্য করেন। আমি যে প্রশ্নটা এখন করতেছি, বিকজ দেয়ার আর সাম ল টার্মস, আপনি আমাকে লিগ্যাল টার্মস আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং। জনাব ওয়াহিদুজ্জামান, তারেক রহমান সাহেব দেশে আসতেছে না কেন? আমরা নানা ধরনের বয়ান শুনতেছি বিএনপি থেকে, বিএনপি ওই ডক্টর ইউনূস সরকারের মতোই 100 রকম বয়ান দেয়, কিন্তু এইটার মধ্যে থেকে বয়ান দিচ্ছে যে দেশে তার বিরুদ্ধে কিছু মামলা টামলা আছে, আরেকবার বয়ান দিতেছে যে দেশে তার নিরাপত্তার ঝুঁকি আছে, আরেকবার শুনতেছি যে না তাও না, তিনি এখন আসলে ডক্টর ইউনূস ম্লান হয়ে যাবেন। তো এর কোনটা হইলে অসুবিধা জনাব তারেক রহমানের? আমি জীবনেও দেখি নাই উনারে আপিল আদালতে উনার কেসগুলিকে তুলে নেওয়া হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, যেখানে উনি পূর্বতন কোর্টের উপর অনাস্থা প্রকাশ করতেছেন, বর্তমান কোর্টে হাজির না হইয়া। এটা হয়েছে জীবনে। আপনার তো এই কোর্টের উপর আস্থা নাই, আগের কোর্টের উপর আস্থা ছিল না, তো আপনার আস্থাটা কোথায়? এবং তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন, দেশে আসতেছেন না কেন আসলে, মানে এটা একটু বলবেন, মানে এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি জানি না কি কি ধরনের ন্যারেটিভ আপনার সাথে বোধহয় আমার একদিন ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল, সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম। সেটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে এখানে 3টা ফ্যাক্টর মূলত কাজ করেছে। একটা হচ্ছে, প্রথম সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল হচ্ছে ওনার নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তাটা একটু ব্যাখ্যা করবেন ওয়াহিদ ভাই? নিরাপত্তাটা একটু যদি ব্যাখ্যা করেন, তার নিরাপত্তার ঝুঁকিটা কার কাছ থেকে? আমি শুধু একটা দর্শকের মতামত করে শোনাই। এম এস সোবান, উনি বলছেন, খালেদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আপনি দুই পক্ষেই কথা বলেন, আসলে সঠিক কোনটা আমরা কিভাবে বুঝবো, পারলে উত্তর দিবেন। আমি বুঝি না বলেই আমি দুই পক্ষে কথা বলি ভাই, প্রশ্ন যেগুলি আছে সেগুলি আমি করি, এগুলি একটাও আমার প্রশ্ন না, আমার মতামত না। যাই হোক ওয়াহিদ ভাই, আপনি বলতেছিলেন নিরাপত্তার ঝুঁকিটা কোন জায়গায়, সেটা যদি একটু বলতেন তারেক সাহেব। প্রথম কথা হচ্ছে, আমি আমার উদাহরণ দিতে পারি। আপনি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যান, আপনার ফ্যামিলি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, তখন তার কিছু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি, যেটা আপনি মনে করবেন, যেমন আমি মনে করি, আমি সত্যি কথা বলতে কি, বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাই, আমি পালিয়ে যাই, মানে আমি এতটা ইনসিকিউর থাকতাম বাংলাদেশে, আমাকে ওই যে তুলে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকবার র্যাবের জিয়াউল হাসান র্যাবে ছিল। জি, তো শুনতে হাস্যকর শোনাবে আপনার যে মালয়েশিয়া যাওয়ার পরেও আমি এমনকি সিকিউরিটি গার্ড দেখলে আমার ভয় করতো, একটা ট্রমা হয়ে যায়। এই প্রসেসগুলো, এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যে গেছে, আপনি এটা নিয়ে হাসি করা বা এটা আসলে অমানবিক বিষয়। না না না, এটা আমি অ্যাবসলিউটলি আপনার সাথে একমত, কিন্তু আমি আপনাকে আমি ওনাদের বিষয়টা বলি, ট্রমার ব্যাপারটা আমি একমত। হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার লাইফে অনেকগুলো ফেজের ভিতর দিয়ে গেছেন, খুব ভয়ঙ্কর ফেজ। যেমন উনি যখন জনাব তারেক রহমানকে নিয়ে প্রেগনেন্ট, সেই সময় পাক ভারত যুদ্ধ শুরু হলে উনি বাংলাদেশে ওনাকে পাঠিয়ে দিলেন প্রেসিডেন্ট সাহেব, এবং উনি যুদ্ধে চলে গেলেন। উনি জানতেন না যে ফেরত আসবেন কিনা। এর 5 বছর পরে এই 2টা বাচ্চা নিয়ে উনি আবার একই অবস্থা, মেজর সাহেব যুদ্ধে চলে গেলেন, প্রেসিডেন্ট। কিন্তু ওয়াহিদ ভাই আমি আপনি আমারে ভুল বুঝেন, আমি এই ব্যাপারগুলোর সাথে একমত। আমাকে একটু বলতে দেন, আমি আপনার এই ব্যাপারগুলোর সাথে জানি বলে আপনাকে বলতেছি, বলতে দেন আমাকে। জি জি, বলেন। এবং উনি কিন্তু খুব ইনসিকিউর ফিল করতেন 2 ছেলেকে নিয়ে। এরশাদের আমলে তারেক রহমান সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, উনাকে একবার তুলে নিয়ে ওনাকে পিটানো হয়েছিল। আপনি বোধহয় ছবিগুলো দেখছেন, আপনার মনে থাকার কথা, আপনি এখন আর্কাইভে গেলে পাবেন। এবং উনাকে ধরে নিয়ে
পিটাইছিল সম্ভবত গোয়েন্দা সংস্থার লোকজন, এবং তারপরে উনি ছেলেকে আর ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই, ঢাকা ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ভয়ে। এখন এই যে একটা ট্রমা আছে, আপনার বেনিগনা একুইনোর একটা ঘটনা আছে ফিলিপাইনের, এইটা নিয়ে ওনার উপরে ওনার পরিবার থেকে একটা চাপ আছে যে তুমি সিকিউরিটি নিশ্চিত না করে কিন্তু দেশে যেও না। দ্বিতীয় বিষয় যেটা আছে, ওকে, সিকিউরিটি নিশ্চিত না করে দেশে যাওয়ার ব্যাপারে পরিবারের একটা, জি আপনি একটু দ্রুত যদি শেষ করেন তাহলে এটা একটা আপনার পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা আছে মামলা, হ্যাঁ মামলা, উনি দেশে না গেলে তো মামলাটা কিভাবে ফেস করবেন এটা আমার বলেন। এখন যে মামলা তো উঠে গেছে সব, না এখন যাবেন উনি, এখন যাবেন উনি, মামলা তো উঠে গেছে না। এটা পৃথিবীর যে আমি দুইটা জিনিস আপনাকে বলি, রাজনীতিবিদদের নিরাপত্তার ঝুঁকি জনাব একুইনোর কথা আপনি বলছেন, তারও আছে। আমি এখন যে দেশে আছি সেই দেশেও আছে, জনাব ট্রাম্প গুলি খাইছেন কতক্ষণ আগে, আমি চাই, কিন্তু এই ঝুঁকি আছে বলেই তো সারা দেশের মানুষের মাথার মুকুট উনি। উনি কি খালি এখন প্রধানমন্ত্রীর আসনটাতে বসলেই বুঝবেন যে উনার আর ঝুঁকি নাই? বিষয়টা ওই যে আপনাকে আগেই বলেছি যে এটা আপনি আমি বুঝবো না, এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যারা গেছে, যাদের পরিবার গেছে তারা বুঝবেন। ওকে, আর বিচারের বিভাগে তো যখন আপনি আপিল করবেন, বিচারের বিষয়টা। আর তৃতীয় যে বিষয়টা আপনি বলেছেন, এইটা অনেকের ধারণা, এবং ওনার সাথে আমার কথা বলেও বিভিন্ন সময় মনে হয়েছে, আমি ব্যক্তিগত গতকালকের একটা ব্যক্তিগত বলি, ওনার সাথে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাক্ষাৎ করছেন, অতীত করেছেন। উনি এগুলো ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় দিতে দেন না, এবং আমার হাতে যখন কখনো চলে আসলে উনি পার্সোনালি গতকালে ফোন করছেন উনি যে আপনি এটা কিন্তু এখন দিয়েন না, কারণ হচ্ছে যে আমার ডক্টর সাহেবের সাথে আমার যেহেতু মিটিং আছে, এই মুহূর্তে এটা দিলে ফোকাসটা এইদিকে চলে আসবে, এটা একটা ইমব্যালেন্স তৈরি করবে। উনি প্রত্যেকটা মানুষের তার নিজের মতো, আপনি সব গ্রামার দিয়ে সবকিছু সেট করতে পারবেন না। উনি হয়তো চান যে, আমার যেটা মনে হয়েছে যে এখন যদি যান, এই যে কথাটা অভিযোগটা আপনারা করলেন, হাসাহাসি করলাম আমরা, যে আমার কাছে তদবির করবে, তার মানে মানুষ বুঝতে পারছে বিএনপি পাওয়ারে চলে আসবে, বিএনপি সবাই তার পক্ষে। এখন হলো বাড়তি একটু প্লেন ভাড়া খরচ হইতেছে ওয়াহিদ ভাই, মানুষ লন্ডন গিয়ে ওনার কাছে তদবির করে আসতেছে। শফিক সাহেব গেছে, সবাই যে ইউনূস সাহেব গেছে, দেখা পায় না, শফিক সাহেব গেছে, না এই যে শফিক সাহেব ইউনূস সাহেব পায় না 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 না, আমি অনেক এই বিষয়গুলো আমি সাক্ষী। আচ্ছা, তাহলে আপনার কাছে করে যে উনি বলেন আপনি এখানে আসছেন কেন, প্লেন ভাড়া দিয়ে আসছেন কেন, ঠিক আছে, আপনার গুলশান অফিসে যে আমার সাথে স্কাইপে বসেন নাই কেন, এত খরচ করছেন কেন, এবং দেখাও করেন না। ওকে, আমার আচ্ছা ঠিক আছে, দেখা যায় জুমার নামাজ পড়তে যায় ওনার সাথে একটা ছবি তুলে আসে। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটা আপনি ঠিক বলছেন যে যাচ্ছে, কিন্তু যে ওনার দেখা পাচ্ছে এটাও সঠিক না। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাই জনাব একে ওয়াহিদুজ্জামান। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার শেষ প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের কাছে, সেটি কি, আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন, কিন্তু সম্প্রতি আপনি বলেছেন যে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান, সে ব্যাপারে কোনো প্রকার আপোষ করা যাবে না। আপনি নিজের ইউটিউব চ্যানেলে, যেটাতে আপনি পডকাস্ট করতেছেন সেখানে আবার বলছেন যে আদালত পাড়ায় নতুন চেহারায় মাস্তানি শুরু হয়েছে, মামলাতে নিজের মতো করে রায় দেওয়ার জন্য বিচারপতি ও বিপক্ষের আইনজীবীদের হেনস্থা করার সকল অপচেষ্টা চলমান। আপনার অভিযোগ মতো অপচেষ্টা যদি সফল হয় তাহলে ন্যায় বিচার হবে, এমন আস্থা কি রাখা যায়? আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ পেয়েছে, তারা প্রায় সবাই আগের আমলে ছিলেন আসামি পক্ষের আইনজীবী। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে। বেশ ফুয়াদ, আমরা একটু আপনার থেকে কম্প্রিহেনসিভ 2 মিনিট একটু শুনতে চাই। একটা বিষয় হচ্ছে, ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তানি করছেন, ওটা আমি আইসিটির ব্যাপারে বলি না, ওটা সুপ্রিম কোর্টের অ্যাভারেজ প্র্যাকটিসের কথা বলছি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন, তারা খুবই বাজে আচরণ করছেন, বিভিন্ন অন্য আইনজীবীদেরকে হেনস্থা করা, আওয়ামী লীগের দোসর হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে, যেমন ধরেন বেক্সিমকোর উকিল কে হবে, নাসা গ্রুপের উকিল কে হবে, রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিল কে হবে, অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করলো ওই লোকের উকিল কে হবে। এগুলো নিয়ে আপনার বেশ মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে, এবং ভিতরে প্রচন্ড টাকা পয়সা হিসাব নিকাশ, মাস্তানি, এবং বিচারকদেরকে গিয়ে করা। যেহেতু আপনি জানেন যে অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের সময়কার মনোনীত, তারা প্রচন্ড একটা মানসিক কষ্টের মধ্যে আছে, তারা কোন দিকে যাবে না যাবে। তো তাদেরকে ওই মনস্তাত্ত্বিক দুর্বলতাটার একটা সুযোগ দিয়ে হুমকি দিয়ে বিচার প্রক্রিয়াকে তাড়িত করবার চেষ্টা করা হয়।
এবং মাঝখানে একজনকে দেখলাম, একজন সিনিয়র আইনজীবীকে একদল আইনজীবীরা মিলে কোর্টে হেরে যাওয়ার পরে ঘুষি পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এটা ভিডিও দেখলাম। এগুলো তো খুব দুঃখজনক। মানে গণ অভ্যুত্থানের পরের যদি এই খাইসলতগুলো আমাদের না বদলায়, তাহলে ঠিক মজলুমের জালেম হয়ে ওঠার যে ইতিহাস আমরা জানি এবং একই প্রসেসে তার যে পতন হয়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আশঙ্কা আমি করছি। আইসিটির ব্যাপারে যেটা বলেছেন, সেখানে ব্যাপারে আমি কথাটা পাবলিকলি বারবার বলি, ওনাদের সাথে দেখা হইলেও বলি যে আপনাদের বিচার করবেন, এটা ফাইন, কিন্তু মানের ব্যাপারে কখনো যেন কম্প্রোমাইজ করবার সুযোগ না আসে। কারণ মনুষ্যত্ব সেখানেই প্রমাণিত হয় যে আপনার শত্রুর সাথে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন, ওটাই হলো মনুষ্যত্বের স্ট্যান্ডার্ড। হাসিনাকে আমরা সবাই অপছন্দ করি, কিন্তু পলিটিক্যালি তাকে আমি ঘৃণা করি, কিন্তু বিচারের ব্যাপারে তার ব্যাপারে শতভাগ ইনসাফ করতে হবে, এই কথাটা আমরা সব জায়গায় দেখতে চাই, আমলে দেখতে চাই। ওকে, তো আইনজীবীরা যারা যে ফর্মে প্র্যাকটিস করছেন তারা যেন সব জায়গাতে এই জায়গাটা মেনে চলে। একটা পলিটিক্যাল প্রশ্ন, শেষ পলিটিক্যাল প্রশ্ন আপনাকে আর ওয়াহিদ ভাইকে আমি একটা শেষ পলিটিক্যাল প্রশ্ন করব জানার জন্য, যদি জানতে পারি। সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের দিকে এখন দেশ চলে যাচ্ছে, বিএনপির সঙ্গে আপনারা যুগপৎ আন্দোলনে ছিলেন, হাসিনা বিরোধী আন্দোলনেও আপনারা আসলে রাজপথে ছিলেন। আপনাদের দলের জোট বা বাংলাদেশের রাজনৈতিক জোটগুলি আসলে এখন কীরকম হতে পারে, এনসিপি কি হতে পারে, সেটা যদি 1 মিনিট এরকম বলেন যে মানে রাজনৈতিক জোটের চেহারাটা কীরকম হবে। আপনারা তো মানে এবি পার্টি হিস্টোরিকভাবে যেহেতু জামাত ইসলামী থেকে বেরিয়ে এসছে, তারা তো আর জামাত ইসলামের সাথে জোট করতে পারবে না। মানে বিষয়টা কি হবে যদি একটু বলতেন চেহারাটা। আমি বলবো, হ্যাঁ আপনি 1 মিনিট বলেন, আমি ওয়াহিদ ভাইকে দিয়ে শেষ করবো। শিক্ষক, একটা বিষয় হচ্ছে যে মোটা দাগে দলের সাইজ যদি দেখেন, আমি নিজেও গত 5 দিন আমার গ্রামে ক্যাম্পেইন করে আসলাম। বিএনপির সাইজ এবং বিএনপিকে পলিটিক্যালি ইলেকশনে চ্যালেঞ্জ করবার মতো দল কিন্তু এরপরে 10 পর্যন্ত আমি কাউকে দেখি না। বিএনপি ছাড়া বাকি সবগুলো দলও যদি একসাথে নির্বাচন করে, সেক্ষেত্রেও 100 আসনে বিএনপিকে চ্যালেঞ্জ করাটাও অনেক মুশকিল হয়ে যাবে বলে বোধ করছি চলমান বাস্তবতায়। 6 মাস পরে বাস্তবতা কি হবে সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। তো সেখানে ধরে নেওয়া হচ্ছে মোটা দাগে বিএনপি সরকার গঠন করবে। আমার কাছে প্রশ্ন ওইটা না যে বিএনপি সরকার গঠন করছে, আমার কাছে মোটা দাগে প্রশ্ন হচ্ছে বিএনপিকে পার্লামেন্টে এবং রাস্তায় প্রতিদিন ক্রিটিক কিভাবে করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাকে তো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। বিএনপি যেভাবে জাতীয় ঐক্যমতে সরকার করবার প্রস্তাব দিচ্ছে এবং প্রচুর ছোট ছোট দলগুলো সব, অসুবিধা কি? বিএনপি শেখ হাসিনার মতো একটা দল করবে, সরকার করবে, একটা হাসি খুশি বিরোধী দল। এটা তো ধরেন আমরা একটা হাসি খুশি বিরোধী দল, আমরা তো ওইটা দেশের জন্য তো ক্ষতিকর খালিদ ভাই। দিন শেষে আমরা যারা গণঅভ্যুত্থানে বিএনপি আর কি করবে, বিএনপি তার কিছু করার নাই। আপনি যেটা বললেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। আসলে তো এখন বিএনপির মাঠে কোনো চ্যালেঞ্জ নাই, বিএনপির চ্যালেঞ্জ বিএনপি নিজে। কি করবে এখন বিএনপি? হ্যাঁ, ওইটাই হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয়, যে বিএনপি কে পার্লামেন্টে সিরিয়াসলি বিরোধী দল আকারে চ্যালেঞ্জ করতে পারবে, কথা বলতে পারবে, সেই রকম একটা ফোর্স নিয়ে আমাদের এখন কাজ করা দরকার। আমি ওইটা নিয়ে বেশি কনসার্ন। ওকে, কে ইমিডিয়েটলি ক্ষমতায় যাচ্ছে এটা আসলে এখন আলোচনার বেশি স্পেস। আমার মনে হয় পেরিসা ফুয়াদ একদম ঠিক কথা বলছেন। 1 মিনিট একটু ওয়াহিদ ভাই বলেন তো, বিএনপি 297 আসন পাবে ধরেন, বা 90টা, এইটা বিএনপির জন্য ভালো হবে, খারাপ হবে, কি হবে? বিএনপি তো আবার এটা হাসিনা সরকারই হবে। আসলে বিএনপি কোন ধরনের সরকার হবে এটা আমি তো বলতে পারবো না, গণত্ব না আমি। তবে হ্যাঁ, বিএনপি এখন যে মাঠের অবস্থা, সেটা বিএনপি ভালো করার আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাট এইটাও সত্যি যে দীর্ঘ 15 বছর যাবৎ প্রায় 3 কোটি ভোটার যারা নতুন, তারা ভোট দেন নাই। উনারা কোন দিকে ভোট দিবেন সেটাও কিন্তু একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বাট এইটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যে বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পর, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার যে ধৈর্য সহ্য আমি দেখেছি, মানে আমি ওনার কাছ থেকে শিখেছি এগুলো, যে আপনাকে গালি দিলে আপনি এটা সহ্য করতে হবে, আপনার সমালোচনাটা আপনি সহ্য করবেন। এবং উনি এটা অসাধারণ এটা নিতে পারেন উনি, মানে এই যে সমালোচনা, উনাকে ব্যঙ্গ করা, এগুলো নিতে পারেন উনি। এবং উনি অ্যাকচুয়ালি এই যে আমাদের অনেক সময় আমরা যখন বসি, আপনার মতো এরকম হঠাৎ করে কোশ্চেন করে বসেন, একটা থতমত খাওয়াই দেন আমাদের, মানে এটা উনি করেন যে স্পন্টেনিয়াসলি। আমি তারপরে না, আমাদের আজকে আর সময় না ওয়াহিদ ভাই, আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক, কিন্তু আপনি একটা দলের নেতারাই, জাতীয় সরকার করবে, দলের নেতারাই ওনাকে চ্যালেঞ্জ করে, এখনো দলের নেতারা ওনাকে চ্যালেঞ্জ করে, দলের নেতারা ওনাকে চ্যালেঞ্জ করে।
একটা নমুনা দেন তো। স্ট্যান্ডিং কমিটি Interesting, এটা ওনার বলতে ঠিক অনেক করে। সিদ্ধান্ত আছে যেগুলো উনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যায়, স্ট্যান্ডিং কমিটির সিনিয়ররা যখন বললেন যে না এটা করা ঠিক হবে না, উনি ওখান থেকে না আমি বিশ্বাস back করি করে না, চলে আসেন। আমি বিশ্বাস করি না। এটা আমাদের ভিডিও আমি- করে আমার দেখায়, কিছু করার এটা নাই। আমাদের ভিডিও করে আপনি দেখায়, বিশ্বাস এটা করলে। তারেক সাহেবের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ তাকে ভিন্নমত পোষণ করে, এটা আমি বিশ্বাস করি করে না। হয় হয় বিশ্বাস করি না। এটা হয় খালেদ মহিউদ্দিন ভাই, বিলিভ পরিবারের সদস্যদের বাইরে, পরিবারের মনে করেন ধরেন সদস্যদের জুবাইদা বাইরে তো রহমান, বটেই, মনে করেন জাইমা পরিবারের রহমান। সদস্যদের বাইরে তো বটেই, স্ট্যান্ডিং কমিটির সিনিয়র লিডাররা যখন কোন একটা সিদ্ধান্ত নেন উনি আলটিমেটলি ওইটাতেই অ্যালাইন হন। উনার মতের বিরুদ্ধে গিয়া, নাকি ওই যে হ্যাঁ, হ্যাঁ। ওই যে সমাজতান্ত্রিক দলগুলিতে আমরা সবাই মিলে চেয়ারম্যানের সিদ্ধান্তটা একসাথে আমার নিজের দপ্তরের অনেক সিদ্ধান্ত দেখা যাচ্ছে সিনিয়ররা ওনারা এখনো পরীক্ষা নিরীক্ষা করছেন, এই কারণে বাস্তবায়ন হচ্ছে না, যেটা তারেক রহমান সাহেব চাচ্ছেন যে সে এই যে ইয়ের মাধ্যমে অনলাইনে আমাদের মেম্বার সংগ্রহ, আমাদের ডোনেশন, আপনি আমাদের বিএনপির ওয়েব পেজে যান, গিয়ে দেখবেন ডোনেশন দেওয়ার জায়গা আছে, সদস্য ফি দেওয়ার আমি জায়গা গেছিলাম, আছে, কিন্তু যেটা গেছিলাম। সিনিয়ররা এখন এটা নিয়ে পরীক্ষা যাই হোক, নিরীক্ষা করতে চাচ্ছে। যাই হোক আপনি মানে আছে। মানে আমার যদি কোনোদিন এই মানে এটা দেখার সৌভাগ্য হইতো যে দলের মধ্যেও, কারণ এটা তার আসলে দলের মধ্যে আপনারা তার ভিডিও করে দেখাবেন না, কিন্তু দেখতে পারলে ভালো লাগতো। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, সেটা আমি মানে উজ্জ্বল করলাম, সেটা একটা রেটরিক। দেখলে হয়তো মনে হইতো যে তিনি ভিন্ন মত নেন। জনাব এ কে ওয়াহিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিচ্ছেন আসাদুজ্জামান ফুয়াদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনারা মতামত দিয়েছেন, অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আমরা অনেক